প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ যে স্যার, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য। ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটা চ্যাপ্টার যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় তো নিশ্চিত একসেট আসবেই, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই অঙ্ক থাকবে। খুবই সহজ চ্যাপ্টার যদি প্রসেসটা বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো এর চেয়ে কঠিন কিছুই নাই। হিসাব বিজ্ঞানে যে ধরনের অঙ্ক আসে তার মধ্যে সবচেয়ে কম সময়ে যদি কোনো সেট শেষ করা যায় এটা হবে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আসো আমরা সরাসরি ব্যাংক সমন্বয় বিবরণী চলে যাই। ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে? যেই বিবরণীর মাধ্যমে নগদান বই অথবা এটা আরেক নাম আমানতকারীর বই এবং ব্যাংক বই অথবা এর আরেক নাম পাস বই, এই দুইটা বইয়ের মধ্যে গড়মিলগুলা কারণ নির্ণয় করা হয় এবং ওই গড়মিলগুলাকে মিলকরণ করা হয়, তাকে বলা ব্যাংক সমন্বয় বিবরণী। পরীক্ষায় এমসিকিউ আসবে ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়, নির্দিষ্ট দিনে, সাধারণত মাসের শেষ তারিখ ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণীর পদ্ধতি কয়টি? তিনটি। একক জ্যার, দ্বিঘাত বা উভয় জ্যার, নগদান বই সংশোধন পদ্ধতি। এটা তোমাদের পরীক্ষায় সাধারণত আসে না। আসে কোনটা? একক জ্যার আর দ্বিঘাত বা উভয় জ্যার। এই দ্বিঘাত বা উভয় জ্যারের আরেক নাম আধুনিক পদ্ধতি। পরীক্ষায় এই দুইটা পদ্ধতি আসে। তাহলে এই দুইটা পদ্ধতি চিনতে পারলেই সহজ অঙ্কে, শর্টকাটে অঙ্ক শেষ হয়ে যাবে। একক জ্যারকে আমি আবার দুইটা বিভাগে ভাগ করছি, একটা নাম দিছি স্বাভাবিক আর একটা নাম দিছি বিপরীত। যদিও বইয়ে এভাবে স্বাভাবিক বিপরীত নামটা পাবা না, অঙ্কের সুবিধার্থে আমি এই দুইটা নামকরণ করছি। আর দ্বিঘাত বা উভয় জ্যার তো একটা পদ্ধতি থাকে, সেখানে আর কনফিউশন লাগে না। পরীক্ষা যখন আসবে আমরা কিভাবে চিনবো? একক জ্যারের ক্ষেত্রে এরকম একটা হয় নগদান বইয়ের জ্যার দেওয়া থাকবে, অঙ্ক শুরু করব, অথবা ওই পাস বই অনুসারে জ্যার দেওয়া থাকবে, সে দিয়ে শুরু করতে হবে। তাহলে কোন দুইটা রেজাল্ট বা কোন দুইটা ব্যালেন্স দেওয়া থাকলে একক জ্যার? নগদান বই অনুসারে ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা থাকলে আমরা বলবো স্বাভাবিক নিয়ম। এই দুইটা নিয়মে কিছু আইটেম বা কিছু লেনদেন যোগ করা লাগবে, কিছু লেনদেন বিয়োগ করতে হবে, তাহলে অঙ্ক মিলে যাবে। এইখানে এই স্বাভাবিক নিয়মে যা যোগ করব, যা বিয়োগ করব, সেইটাকেই বিপরীত নিয়মে উল্টা করে দেব। অর্থাৎ এইখানে যেটা যোগ হবে এই বিপরীত নিয়ম অনুসারে সেটা বিয়োগ, এখানে যেটা বিয়োগ হবে বিপরীত নিয়ম সেটা যোগ হবে। বিপরীত নিয়ম কিভাবে চিনবো? এই দুইটা দিয়ে যদি অঙ্ক শুরু হয়। কি কি? নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। তাহলে অঙ্কটা দেখার পরে যদি তুমি শিওর না হতে পারো কোন পদ্ধতিতে আছে, তাহলে কিন্তু আবার দেখা যাবে অঙ্ক করছো কিন্তু মিলে নাই, দিন শেষে ফলাফল শূন্য। এইবার আসি আরেকটা কি, দ্বিঘাত বা উভয় জ্যার পদ্ধতি। এটা এমন পদ্ধতি যার নাম আধুনিক পদ্ধতি বলি আমরা, যার কারণে ভুল, অর্থাৎ নগদান বই বা আমানতকারীর কারণে ভুল, নাকি ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক বইয়ের আরেক নাম পাস বই কর্তৃপক্ষের ভুল, যার কারণে গড়মিলটা আছে সেই পাশে যোগ বিয়োগ করলে সেটাকে বলা হয় দ্বিঘাত বা উভয় জ্যার। এই দ্বিঘাত বা উভয় জ্যারের অঙ্ক আমরা আরেকদিন করব। আজকে একক জ্যারের একটা অঙ্ক শিখবো। একক জ্যারের কোন নিয়ম? স্বাভাবিক নিয়ম। তোমরা সবাই রাজশাহী বোর্ড 25 এর অঙ্কটা দেখো, তাইলে একটা অঙ্ক আমরা আলোচনা করে দিলেই তোমাদের জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তাহলে একক জ্যার তো আমরা চিনবো, চিনার উপায় তো বলে দিলাম, নগদান বই অনুসারে ব্যাংক জমা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বিগত সালের প্রশ্ন সলভ করব। আমি আমার অ্যাকাউন্টিং ক্লাস বইয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে তোমাদের জন্য, সেই বিগত সাল, টেস্ট পেপার বা অন্যান্য মূল বই অ্যানালিসিস করে কিছু অঙ্ক দিয়েছি। তার মধ্যে একটা অঙ্ক আছে সে রাজশাহী বোর্ড 25 আসছে, যেটা শিয়াব এন্টারপ্রাইজ নামে। এই অঙ্কটা আমি এখন সলভ করে দিচ্ছি তোমাদের। তাহলে অঙ্কটা সবাই যদি বই হাতে নেওয়া, প্রশ্নটা দেখবা শুরুতে দেওয়া আছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 1,65,000 টাকা। এই যে শুরুতে লেখা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা দেখে কিন্তু আমাকে বুঝতে হবে কোন নিয়মে পড়বে। একক জ্যারের সাধারণ নিয়ম, একক জ্যারের সাধারণ নিয়ম, সেই অনুসারে আমরা টাকা লিখলাম 1,65,000 টাকা। এবার এই অঙ্কের নিয়ম অনুসারে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। তোমরা যদি মূল বই পড়ো, অক্ষরপত্র, লেকচার বা অন্যান্য প্রকাশনী, দেখবা একটা বড় ধরনের ছক দেওয়া আছে বা চার্ট। এটা পড়ার পরে অনেকের মাথা হ্যাং হয়ে যায় যে এত বড় ছক কিভাবে মনে রাখবো। এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু একটা লাইন মনে রাখবা, এই এক লাইন দিয়ে অঙ্ক শেষ হয়ে যাবে। কি সেটা? কি করিলে নগদান বইয়ের জ্যার পাস বইয়ের জ্যারের সমান হবে? আবার বলি, কি করিলে
নগদান বইয়ের জের পাস বইয়ের জেরের সমান হবে, যোগ করিলে নাকি বিয়োগ করিলে। এতটুকু কনসেপ্ট থাকলে অঙ্ক শেষ, এক লাইন দিয়ে একটা শর্টকাট সূত্র। এটা আমি আমার বইও সুন্দর করে দিয়ে রাখছি, তোমরা যারা লাগবে এই বইটাও খেয়াল করতে পারো। এবার অঙ্কে আসি, দেখো অঙ্কের এই যে লেনদেনে 2 নম্বর লেনদেনে আছে যে 30,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত মানে কি? প্রদান করা। আমরা কাকে চেক দেই? পাওনাদারকে। তাহলে পাওনাদারকে চেক দেওয়া, আর এটার আরেক নাম ইস্যু করা। কত টাকা ইস্যু করছি? 30,000 টাকা, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা বলছিলাম আমাদের বই কয়টা? 2টা, একটা হচ্ছে আমানতকারীর বই আর একটা হচ্ছে পাস বই। তাহলে আমরা আমানতকারীর বই, এবং আমি উপরে একটু মুছে দিই তোমাদের বোঝানোর সুবিধার্থে, একটা হচ্ছে আমানতকারীর বই আর একটা হচ্ছে পাস বই। পাস বই মানে কি? ব্যাংকের বই। আমি কি করছি? চেক ইস্যু করছি। কত টাকা? 30,000। আমি যখন চেক ইস্যু করছি তখন আমার এই আমানতকারীর বই থেকে আমি 30,000 টাকা বিয়োগ করে ফেলছি। কিন্তু ও যা কি ইস্যু করছে সে বিভিন্ন কারণবশত হইতে পারে সে ব্যাংকে এটা এখন উপস্থাপন করে নাই। ব্যাংক কর্তৃপক্ষ কখনো হাতে ডকুমেন্ট পাওয়ার আগ পর্যন্ত শুধু মুখের কথা লেনদেন হিসাবভুক্ত করবে না। তাহলে যেহেতু সে ব্যাংকে যায় নাই, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আর বিয়োগ করে নাই। আমানতকারী বই বিয়োগ করছে কিন্তু ব্যাংক বা পাস বই বিয়োগ করে নাই। তাহলে সূত্রটা কি ছিল? কি করিলে নগদান বইয়ের যার পাস বইয়ের যার সমান হবে? যেহেতু আগে আমানতকারী 30,000 টাকা বিয়োগ করে ফেলছে, তাহলে আমানতকারী বইয়ের টাকা কম আছে আর পাস বইয়ের টাকা বেশি আছে। তাহলে কি করলে আমারটা ওটা সমান হবে? এখন যোগ করে দিলে। তাহলে আমরা এটা যোগের পাশে লিখলাম, অর্থাৎ এটা কি হবে? যোগ হবে। পরের লেনদেনটা আসো কি আছে? ব্যাংক কর্তৃক প্রদত্ত হিসাবের 5,500 টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক প্রদত্ত হিসাবকে পরিশোধ করছে। ব্যাংক যদি পরিশোধ করে নিশ্চয়ই ব্যাংক তার টাকা কমাই দিছে, আমার অ্যাকাউন্ট থেকে কমাই ফেলছে, কিন্তু আমি তো এখনো লিখি নাই। তাহলে আমার টাকাটা বেশি আছে। সূত্র কি ছিল? কি করলে আমার বইটা ওই বইয়ের জেরের সমান হবে? যোগ করলে না বিয়োগ করলে? তাহলে আমারটা যেহেতু বেশি আছে, এখন আমি কি করব? বিয়োগ করে দিলে ওটা সমান হবে। কত টাকা বিয়োগ করব? 5,500 টাকা। 3 নম্বরে কি আছে দেখো, পরবর্তী লেনদেনটা ছিল কি? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 12,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, তাহলে নিশ্চয়ই ব্যাংকের টাকা বেড়ে গেছে। তো ব্যাংকের হিসাবে টাকা বাড়ছে, কিন্তু আমি তো লিখি নাই, তাহলে আমার হিসাবে তো বাড়ে নাই। সূত্র কি? কি করলে আমার বইয়ের জের পাস বইয়ের জেরের সমান হবে? তাহলে এখন আমারটা যদি যোগ করে দিই তাহলে আমার পাস বইয়ের জেরের সমান হবে। তাহলে কত টাকা লভ্যাংশ আদায়? 12,000 টাকা। এই দেখো 12,000 টাকা যোগের পাশে লিখলাম। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 1,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক সবসময় সার্ভিস চার্জ কেটে রাখে। কোথায় থেকে? অ্যাকাউন্ট থেকে কেটে রাখে। ব্যাংক যদি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখে তাহলে নিশ্চয়ই আমার পাস বইয়ের টাকা কমে গেছে, কিন্তু আমি তো আমার এই নগদান বই বা আমানতকারী বই এখনো লিখি নাই, তাহলে আমার টাকা বেশি আছে। সূত্র কি ছিল? কি করিলে নগদান বইয়ের জের পাস বইয়ের জেরের সমান হবে? তাহলে এখন যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে পাস বইয়ের সমান হবে। এই জন্য ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি বিয়োগ কত টাকা? 1,000 টাকা। তারপরে কি আছে? ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 20,000 টাকা সরাসরি আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক দেনাদার থেকে আদায় করছে। ব্যাংক যদি আদায় করে তাহলে ব্যাংক বই লিখে ফেলছে, তাহলে আমার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বাড়ছে, কিন্তু আমি তো আমার নগদান বই বা আমানতের বই লিখি নাই, তাহলে আমার টাকা কম আছে। কি করলে আমারটা ওটা সমান হবে? এখন আমি যোগ করে দিব, তাহলে ওটা সমান হয়ে যাবে। কত টাকা? কত টাকা আদায় করছে? প্রাপ্য 20,000 টাকা। তাহলে 20,000 টাকা আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায় যা নগদানভুক্ত হয়নি, কত টাকা? 20,000 টাকা। লাস্ট লেনদেনটা কি দেখো, 80,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখনো আদায় করেনি। অর্থাৎ এটা বলে ট্রানজিট চেক, পথিমধ্যে চেক, ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি এই নামে। আমি যদি কোনো দেনাদার থেকে চেক পাই, সাথে সাথে আমি আমার আমানতকারীর বই বা নগদান বই বলি এটাকে, এখানে লিখে ফেলি, কিন্তু এই চেকটা যতক্ষণ ব্যাংক কর্তৃপক্ষ আদায় না করে তখন পাস বইয়ে লিখবে না। তাহলে আমি যখন পায়ে লিখে ফেলছি আমার টাকা বেশি আছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখনো লিখে নাই, তাহলে ব্যাংকের টাকা কম আছে। সূত্র কি ছিল? কি করিলে নগদান বই অথবা এটা আরেক নাম আমানতকারীর বইয়ের জের পাস বইয়ের জেরের সমান হবে। কত টাকার? 80,000 টাকার। তাহলে আগে যেহেতু আমি লিখে ফেলছিলাম, তাহলে আমার এটাতে বেশি আছে আর ওইখানে কম আছে, তাহলে আমি এখন যদি বিয়োগ করে দিই তাহলে ওটা সমান হয়ে যাবে। তাহলে চেক আদায়ের জন্য ব্যাংকে জমা যা আদায় হয়নি কত টাকা? 80,000 টাকা। আশা করি বুঝতে পারছো সবাই। এবার এই তিনটা যোগ করলে হবে কত? 62,000। 1,65,000 যোগ করলে 2,27,000। এই তিনটা হচ্ছে বিয়োগ আইটেম, টোটাল হয় 86,500। এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলে 1,40,500।
অ্যান্সারটা কি লিখবা? অ্যান্সারটা মনে রাখবা, এইখানে যদি হয় নগদান হিসাবে ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে এখানে লিখবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে যদি হয় নগদান ব্যয় অনুসারে ব্যাংক জমাতিরিক্ত, তাহলে এখানে লিখবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এই যে টাকাটা আসলো কত, 1,40,500, এটাই অ্যান্সার। তাহলে সর্বশেষ কথা কি, সূত্র একটাই, কি করিলে নগদান বইয়ের জের পাস বইয়ের জেরের সমান হবে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি তারপরেও কোথাও কোনো লেনদেনে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অথবা ইনবক্সে এসে জানাও, আশা করি তোমাদের সহজ ব্যাখ্যা দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।